অ্যানুয়াল রেট অফ রিটার্ন ডিফারেন্ট ইয়ার ফর ডিফারেন্ট ইয়ার, অর্থাৎ আলাদা আলাদা বছরের ক্ষেত্রে কিভাবে টোটাল রেট অফ রিটার্নটা নির্ণয় করতে হয়। তো বরাবরের মতো আবারও আজকে সূত্রটা দেখে নেব। টোটাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে আমরা কমন স্টক শেয়ারের ক্ষেত্রে দেখব। কমন স্টক শেয়ারের ক্ষেত্রে টিআর ইকুয়াল টু D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইন্টু 100। তো আমরা এই সূত্রটা দিয়েই অঙ্কটা করব। এখন একটা অঙ্কে চলে যাব। টোটাল রিটার্ন অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখানে এই প্রবলেমটিতে বলা আছে জনসন অ্যান্ড নিকলসন এ পেইন্ট কোম্পানি has the following dividend per share DPS and the market price per share MPS for the period 1987 to 92। এখানে বলছে যে একটা পেইন্ট কোম্পানি, এই যে জনসন আর নিকলসন এর একটা পেইন্ট কোম্পানি আছে, তো তাদের ডিভিডেন্ড পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারের লভ্যাংশ এবং মার্কেট প্রাইস পার শেয়ার, এই দুইটা বিষয় এখানে দেওয়া আছে। এখানে দেখুন ইয়ার, ডিপিএস আর এমপিএস, তার মানে হলো এখানে দেখুন 1987 সাল থেকে 1992 সাল পর্যন্ত দেওয়া আছে ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে। আর নিচে বলছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল রেট অফ রিটার্ন অ্যান্ড অ্যাভারেজ অ্যানুয়াল ফর জনসন শেয়ার্স লাস্ট 5 ইয়ার্স। তার মানে এই শেষের 5 বছরের, জাস্ট এই 1988 সাল থেকে 1992 সালের যে অ্যাভারেজ অ্যানুয়াল আর হচ্ছে রেট অফ রিটার্ন, এই দুইটা বের করতে বলছে। অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন আর হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন, এই দুইটা বিষয় আমাদের বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা অ্যানুয়াল রেট অফ রিটার্নটা বের করব। এখন আমরা জানি যে অ্যানুয়াল রেট অফ রিটার্নের সূত্রটা হচ্ছে D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0। এখন এই P0 এটা হচ্ছে লাস্ট ইয়ার প্রাইস আর বা পারচেস প্রাইস বলতে পারি আমরা, আর P1 দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে কারেন্ট প্রাইস। এখন আমি যদি 1987 সালের প্রাইসটা নির্ণয় করতে যাই, মানে রেট অফ রিটার্ন নির্ণয় করতে যাই, তো সেক্ষেত্রে এখানে কারেন্ট প্রাইসটা দেওয়া আছে, অর্থাৎ এই P1 এর মানটা আমরা পাবো, এটা হচ্ছে মার্কেট প্রাইস, কারেন্ট প্রাইস। বাট এর আগের বছরের যে প্রাইসটা সেটা এখানে দেওয়া নেই। P0 মানটা এখানে আমরা পাবো না, কারণ এর আগের বছরের কোনো ডকুমেন্টস আমাদের এখানে নেই, যে কারণে 1987 সালের এই রেট অফ রিটার্নটা নির্ণয় করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা 1988 সালের রেট অফ রিটার্নটা নির্ণয় করব। তো চলুন আমরা শুরু করি। সলিউশনে আমরা এখানে সূত্রটা অ্যাট ফার্স্ট লিখব যে উই নো রেট অফ রিটার্ন আর ইকুয়াল টু টিআর ইকুয়াল টু D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইন্টু 100। এটা আমাদের বেসিক সূত্র, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এবার আমি যদি এই 88 সালেরটা বের করতে চাই, তো সেক্ষেত্রে আমরা খুব সহজে এভাবে ইন্ডিকেট করতে পারি, যেমন আর দিয়ে আমরা এর সাফিক্সটা দেব 88, কারণ এটা 88 সালের রেট অফ রিটার্ন। তো ইকুয়াল টু সূত্রটা লিখব D1 প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইন্টু 100। এখন এই 88 সালের ডিভিডেন্ডটা কত ছিল আমরা একটু দেখব। এখানে এই 1.53, এটা হচ্ছে 88 সালের ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, এবং এই সালের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 20.75। তো আমরা সেটাই এখানে বসাবো, এই যে 20.75 মাইনাস এর আগের বছরের এমপিএসটা কত, মার্কেট প্রাইস পার শেয়ার, এটা হচ্ছে 31.25। তো এটা হচ্ছে P0 মান। তার মানে এখানে P0 আর P1টা ভালো করে বুঝতে হবে। P1টা হচ্ছে কারেন্ট ইয়ার প্রাইস। তো এখানে যদি আমি কারেন্ট ইয়ার প্রাইস দেখি, এই বছরের যেটা আছে এটাই হচ্ছে কারেন্ট ইয়ার প্রাইস, আর এটা হচ্ছে P0 মান, এটা হচ্ছে লাস্ট ইয়ার প্রাইস, মানে তার পূর্ববর্তী বছরের প্রাইস। সুতরাং আমরা এটা মানটা যদি বসাই, তো এবার ক্যালকুলেশন করলে আমরা আর মানে 88 সালের রেট অফ রিটার্নটা পেয়ে যাব। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করব।
তাহলে -28.75%। এটা হচ্ছে 88 সালের। আচ্ছা, আমরা যদি 89 সালেরটা বের করি ঠিক এভাবে, ওকে, আমি এটাই বসালাম। দেখুন এখানে যদি আমি 89 করি, এই 89 সালের ডিপিএস, তো সেক্ষেত্রে 89 সালের ডিভিডেন্ডটা কত ছিল আমাদের? 1.53। ওকে, তো আমরা এখানে ডিভিডেন্টের জায়গায় আমি এখানে সূত্রটা বসাবো না, কারণ অলরেডি সূত্রটা আমি বসিয়ে ফেলছি, প্রথমেই বসিয়ে রেখেছি। তো এখানে আমরা বসাবো 1.53। ওকে, আচ্ছা, এবার দেখব P1। তো P1 দিয়ে বোঝানো হয় কারেন্ট ইয়ার, তার মানে এই 89 সালের অঙ্কটা আমরা করতে চাইছি। তো সেক্ষেত্রে ডিভিডেন্ডটা নিলাম 1.53 এবং মার্কেট প্রাইস পার শেয়ার নিব 30.88। এটা হচ্ছে কারেন্ট ইয়ারের মার্কেট প্রাইস, অর্থাৎ P1 এর মান। সুতরাং আমরা এখানে P1 এর মান বসাবো 30.88। সো এখানে বসাবো 30.88। ওকে, এবার P0 এর মানটা বসাবো, তার মানে P0 এর মান হচ্ছে লাস্ট ইয়ার মার্কেট প্রাইস, তার মানে এর আগের বছরের যে মার্কেট প্রাইসটা, অর্থাৎ এখানে 20.75। তো আমরা এখানে বসাবো P0 এর স্থানে 20.75। তো নিচে P0 এর ক্ষেত্রেও একই মান বসাবো, 20.75 ইন্টু 100। এবার যদি এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি তাহলে খুব সহজে আনসারটা পেয়ে যাব। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করলে একবারে আসবে 11.63 আর নিচে আসবে 20.75 ইন্টু 100। ওকে, ইকুয়াল টু 56.19%। ওকে, তো এই হলো আমাদের 89 সালের যে রেট অফ রিটার্ন সেটা পেলাম। আচ্ছা, এবার যদি আমরা 90 সালেরটা বের করতে চাই তো ঠিক একই পদ্ধতিতে আমরা এটা করব। দেখুন এখানে জাস্ট বসাবো আমরা, এই যে এখানে আমরা নিব 89, অর্থাৎ 89 করলাম। এবার 90 সালেরটা করব। তো যেহেতু 90 সালের করছি, এখানে ডিভিডেন্ডটা আগে দেখে আসবো। 90 সালে আমাদের ডিভিডেন্ডটা কত ছিল, এটা আমরা যদি করি, 90 সালে ডিভিডেন্ড ছিল 2.00। সো আমরা ডিভিডেন্ডের স্থানে বসাবো 2.00। ওকে, তো ওই সালের কারেন্ট মার্কেট প্রাইসটা কত ছিল? এখানে 67.00। সো আমরা এখানে P1 এর স্থানে আবারও বসাবো 67.00। ওকে, P0 হচ্ছে লাস্ট ইয়ার মার্কেট প্রাইস, তার মানে এর পূর্ববর্তী বছর, অর্থাৎ 30.88। ঠিক একইভাবে 30.88, তাহলে এখানে P0টাও 30.88 ইন্টু 100। ওকে, তো এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, 123.45% আসবে। ওকে, এবার যদি আমরা আবার নেক্সট ইয়ারেরটা করি, ওকে, আমরা যদি এবার 91 সালেরটা করি তাহলে কেমন আসে? ঠিক একই পদ্ধতিতে 91 সালের ডিভিডেন্ডটা একটু দেখে আসব। সর্বপ্রথম এখানে ডিভিডেন্ড হচ্ছে 2.00, সো D1 এর মান বসবে 2.00। ঠিকই আছে এটা। আচ্ছা, তো মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ P1 এর মান হবে 100.00। সো এখানে আমরা বসাতেই পারি 100.00। আচ্ছা, এবার P0 এর মানটা বসবে লাস্ট ইয়ার মার্কেট প্রাইস, অর্থাৎ 67.00। সো 67 আমরা 00 বসাবো এখানে, 67.00। ওকে, এটাও P0 এর মান 67.00। ওকে, আমি যদি একবারেই ক্যালকুলেশনের মানটা বসিয়ে ফেলি, তাহলে একটু সময়টা কম লাগবে।
0.24%। ওকে, আচ্ছা, তো এবার আর সর্বশেষ আমাদের আছে হচ্ছে 92 সালেরটা। তো আমরা 92 সালেরটাও করে ফেলবো, কপি। ওকে, এখানে যদি পেস্ট করি তাহলে আমরা এখানে ওকে, আমরা এখানে জাস্ট 92 সালেরটা করব। এখন দেখে আসবো 92 সালের ডিভিডেন্ডটা কত ছিল আমাদের। এখানে ডিভিডেন্ড ছিল 3.00। সো আমরা ডিপিএস লিখব 3.00। ওকে, এবার P1 এর মান মানে কারেন্ট প্রাইস, মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে 154। তাহলে এখানে লিখব আমরা 154.00। আর এখানে ছিল P0। তো P0 মানে লাস্ট ইয়ার মার্কেট প্রাইস, অর্থাৎ এর আগের বছরেরটা। এখানে হবে 100। তার মানে এখানে হয়ে যাবে 100.00। সো এখানেও 100.00। ওকে, আমি যদি এটাকে ক্যালকুলেশনটা একবারে বসাই তো জাস্ট এটাই আসবে 57.00। এটা হবে পার্সেন্ট। ওকে, তো এই হলো আমাদের টোটাল রেট অফ রিটার্ন। এবার আমরা চলে যাব অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন। ওকে, তো অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্নটা আমি যদি সূত্রটা একটু লিখি, যেখানে উই নো অ্যাভারেজ রেট অফ রিটার্ন তো এটাকে আমরা সাধারণত আর বার দিয়ে প্রকাশ করি। তো এটাকে আমরা বড় হাতের আর বার, এভারেজ রেট অফ রিটার্নকে আর বার দিয়ে প্রকাশ করি আমরা। সো আর বার সমান সমান, তো এই অ্যাভারেজটা কিভাবে করব, আমাদের এখানে যে মানগুলো এসে গেছে, অর্থাৎ এখানে কতটা ইয়ার আছে, 1 2 3 4 5টা ইয়ার। তো 5টা ইয়ারের যে টোটাল রিটার্ন বের হলো, এই টোটাল রিটার্নগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্নটা পেয়ে যাব। সুতরাং এখানে আমরা একটু বসাবো, প্রথমে কি আছে -28.70 -28.70 প্লাস, তো তারপর দেখি এখানে এসেছে 56.19। সো আমরা এখানে লিখব 56.19। সবগুলো শেষেই পার্সেন্ট আছে, আমি একবারেই পার্সেন্টটা দিব। তারপর হচ্ছে 123.45 প্লাস 123.45 প্লাস, আচ্ছা, তারপর 52.45 প্লাস 52.45 প্লাস 57.00। ওকে, তো আমি যদি সব শেষে এবং শুরুতে একটা ব্র্যাকেট দিয়ে ফেলি এবং সর্বশেষ একটা পার্সেন্টেজ আমি দিতে পারি, কারণ সবগুলো শেষেই পার্সেন্টেজ রয়েছে। এখানে কয়টা সংখ্যা যোগ করছি, 1 2 3 4 5টা সংখ্যা যোগ করছি, সে কারণে আমরা 5 দিয়ে ভাগ করব, করে এর অ্যাভারেজ করে নেব, টোটাল অ্যাভারেজ। সো এটাই হচ্ছে টোটাল অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ রিটার্ন। তো একবারে ওইগুলো যোগ বিয়োগ করে ভাগ করলে 52.04% আসবে। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। আর উপরের যেটা বের করলাম এটা হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন। এখন অ্যানুয়াল রেট অফ রিটার্নের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে হচ্ছে পারচেস, এই যে পারচেস প্রাইস আর সেলিং প্রাইস দুটো জিনিস, অর্থাৎ এখানে P1 P0, আমরা এই বিষয়টা আগের টিউটোরিয়ালটিতে আলোচনা করেছিলাম, যেখানে P1 দিয়ে আমরা কারেন্ট প্রাইস আর P0 দিয়ে পারচেস প্রাইস বা লাস্ট ইয়ার পারচেস প্রাইস। তো এখন এই বছরের আগের বছরের যে প্রাইসটা সেটাকে আমরা P0 ধরে নিয়ে অঙ্কটা করব। তো এইটুকুই হচ্ছে আমাদের মানে অ্যানুয়াল রেট অফ রিটার্ন নির্ণয়ের ক্ষেত্রে।
এই বিষয়টুকু একটু খেয়াল রাখলেই আমরা অঙ্কটা খুব সহজে পারবো। খুবই সহজ অঙ্কটা, তারপরেও আমি দেখালাম, কারণ এই রিস্ক রেটের অঙ্কগুলো আসলেই সহজ, বাট অনেকগুলো সূত্র তার ব্যবহারগুলো জানতে হবে আমাদের। তো আজকে এই পর্যন্ত। আমি আস্তে আস্তে সবগুলো নিয়মের, সবগুলো সূত্রের ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখাবো, মানে অঙ্কগুলো করে দেখাবো। তো আপনারা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখুন। আমি আশা করি এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।